আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বাস্কেটবল প্লেগ্রাউন্ডের চারপাশে তিনটে ল্যাম্পপোস্ট ঠায় দাঁড়িয়ে জ্বলজ্বল করছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়েছে চারপাশে বেশ ঠান্ডা শীতল বৃষ্টি ভেজা আবহাওয়া বিরাজ করছে, তবে বৃষ্টি নেই। পুরো গ্রাউন্ড ফাঁকা থাকায় কিছুটা সময় পরপরই মাটিতে বাস্কেটবলের মৃদু আঘাতের আওয়াজ শোনা যাচ্ছে। খেলার জার্সি পরিহিত ৬-৭টি ছেলে যথেষ্ট সুদক্ষ এবং পাকা খেলোয়াড়ের মতো বাস্কেটবল খেলছে। তাদের মধ্যে একজন যুবক ক্ষিপ্ত গতিতে দৌড়াতে বল টেপ করতে কাউকে কোনো সুযোগ না দিয়ে তার লম্বা হাতে ঝোলানো বাস্কেটবলটি ছুঁড়ে দেয়। ওদের সাথে হাতে মৃদু মুষ্টাঘাত করে জোরে শ্বাস নিতে সীমান্ত বসার জায়গার দিকে এগিয়ে যায়। ইকুইপমেন্টসের ব্যাগ থেকে তোয়ালেটা বের করে তার বলিষ্ঠ দুহাতের বাইসেপস এর ঘাম মুছতে থাকে। এরপর বসে পড়ে হাতে পানির বোতল নিয়ে। কপালে ছড়িয়ে থাকা চুলগুলো ঘামের সাথে লেপ্টে আছে। সীমান্ত পানি নিজের মুখে ছিটায়, এরপর বলে, বয়েস থামান যাবে না, শেষ করো। ওরা খেলতে থাকে। সীমান্ত চেয়ারে বসে সামনে থাকা বেঞ্চের উপর দুপাটা টান করে রেখে ফোন বের করে দেখতে থাকে কারোর বার্তা এসেছে কিনা। জেলাস কুইন লিখে সেভ করা হোয়াটসঅ্যাপ নাম্বারে সে লিখে, কি করছো? ফোনটা পাশে রেখে সীমান্ত ঠকঠক করে দু বোতল পানি শেষ করে। এর মধ্যে ফোন কেঁপে ওঠে। সে তা হাতে নিতেই দেখে জেলাস কুইনের প্রত্যুত্তর দেখা যায়। এই তো নীরের সাথে ঝগড়া করছি, তেমন কিছু না, একটু দাঁড়ান, ওকে একটা থাপ্পড় দিয়ে নি। এর উত্তর দেখা মাত্রই সীমান্তের মুখে হাসি ছেয়ে যায়। সে আবার লিখে, বলুন কি বলবেন, আপনি কি করছেন? প্র্যাকটিস। তুমি মারামারি কেন করছো? আমি মারামারি করি না, ওসব কিছু না, ওগুলো সারাদিনই হতে থাকে। আপনি এখনো বাসায় যাননি? এই সন্ধ্যায় প্র্যাকটিস করছেন? আমাদের তো এক্সাম চলছে, শেষ হবার পর খুব বেশি সময় পাবো না প্র্যাকটিসের জন্য। আর এটা এবারের মতো আমাদের শেষ টুর্নামেন্ট, সো বুঝতেই পারছো। খুব ইম্পর্টেন্ট, টেনশন করবেন না, আমরাই জিতবো। আমরা? আপনি জিতলে তো আমরাই জিতবো, মানে আমি বলতে চাচ্ছি আপনি আপনার টিম জিতলেই তো আমাদের ভার্সিটি জিতবে, তো আমরাই জিতলাম, সেটাই বলছিলাম। ও, তো কখন যাবেন বাসায়? আর এক রাউন্ড শেষ করে। এদিকে সীমান্তকে ঠোঁট কোণে হেসে ফোনে চ্যাট করতে দেখে উৎস বাকিদের ইশারা করে, আর বাকিদের সজোর বলে ব্রেক টাইমে ওরা বলটা রেখে সবাই নিজেদের রাখা ব্যাগের দিকে এগিয়ে আসে। সীমান্ত কিছুটা চ্যাটিংয়ে ব্যস্ত থাকে, এবার ওদেরকে খেয়াল করে না। ওরা নিজেদের মতো হাত ঘুরে ঘাম মুছেই পানির বোতল হাতে নিয়ে একজন আরেকজনকে শয়তানি ইশারা করে, কারণ তখনও সীমান্ত বাঁ হাতে পানির খালি বোতলটা সে নাড়াচ্ছে অন্যমনস্কভাবে, আর ডান হাতে ফোন রেখে চ্যাটিংয়ে নিমগ্ন। উৎস বলে, তো পানি খাওয়ার শেষ সীমান্ত? কথাটি বলতে সীমান্ত হুঁশ ফিরে আর দেখে ওরা চারজন সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। সীমান্ত একটু চমকে গেলেও মুহূর্তে নিজেকে সামলে মুখটা বড় নেয়, গম্ভীর করে বলে, তোরা এখানে কখন এলি? ব্রেক টাইম দিয়েছে ওদেরকে, সেটাও দেখিসনি? যাই হোক সীমান্ত, তুই চাপ নিস না, ওরম একটা রাতরানি পেলে এরকম 4-5টা ফ্রেন্ড মানুষ এমনিই ভুলে যায়। প্রথম প্রেম বলে কথা। না, তোকে কেন ভুলবো, বিয়ের পরেও তোকে মনে রাখবো। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো এক হাতে কপাল থেকে পেছনের দিকে ঠেলে দিয়ে বলে সীমান্ত। বিয়ের কথা বলতেই ওরা চারজন তড়িৎ বেগে একসাথে সীমান্তের সামনের বেঞ্চটাতে ছড়িয়ে ছিটিয়ে বসে বলে, ভাই বিয়ে? তার মানে সব সেটেল হয়ে গেছে নাকি এত ফাস্ট? কিভাবে কি সব কিছু খোলসা করে বল, মাথা কাজ করছে না। মাথা চুলকে কপাল কুঁচকে উৎস বলে। সীমান্ত ওদেরকে এভাবে দেখে বাঁকে এসে এক আঙ্গুলে ভুরুক চুলকে বলে, ভাবছে এখনো সেভাবে কিছু ঠিক করিনি, এখনো অনেক কাজ বাকি, তবে আমি দেরি করতে চাইছি না। যতটুকু বুঝেছি ওর বাবার ট্রান্সফার হয়তো সেদিক থেকে দেখতে গেলে ওর যখন তখন চলে যাবার সম্ভাবনা আছে। আর ও মারিশাকে আমার সাথে জড়িয়ে এমনি অনেক কিছু ভেবেছে। যদিও আমি সবকিছু ক্লিয়ার করেছি, তবু রিস্ক নিতে চাইছি না। আমি চাই না আমার জন্য দ্বিতীয়বার আর কোনো ব্লান্ডার হোক। কোনো ব্যাপার না, আমরা আছি তো, সব ব্যবস্থা করে ফেলবো। তুই শুধু বলবি কবে কি কিভাবে করতে হবে। কিন্তু তার আগে শেষবারের মতো আমার আরও একজনের কাছে হেল্প চাইতে হবে, আরও একবার। পাহাড়ের বৃষ্টির সাথে পবন বইছে তীব্র গতিতে। অদূরে কাঠে এবং টালি দিয়ে তৈরি কোনো এক গেস্ট
টি হাউজের কাঠের ফ্রেমে করা স্বচ্ছ কাছের জানালা পেয়ে গড়িয়ে যাচ্ছে বর্ষার পানি। চারিদিকে অন্ধকার থাকায় সেখান থেকে সুস্পষ্ট না হলেও মাইশাদের ডাক বাংলোটির রাতের বেলা আলোতে জ্বলজ্বল করছে, যার জন্য কাছে তৈরি জানালা ভেদ করে ভেতরে তাদের আনাগোনাও স্পষ্ট হলো চোখে পড়ছিল। সেই বৃষ্টি ভেজা জানালার কাছের সামনে দাঁড়িয়ে সেই চোখজোড়া সেখান থেকেও মাইশা এবং তার পরিবারের সমগ্র পদক্ষেপ সুস্পষ্টভাবে না হলেও শব্দপণে নিজের দৃষ্টিগোচর করছে আর অনবরত কাউকে মেসেজের মাধ্যমে হালনাগাদ জানিয়ে যাচ্ছিল। মাসিকে অকথ্য ভাষায় কিছু কথা বলে দ্বিতীয়বার গায়ে হাত ওঠানোর আগেই বসা মাসের সামনে গিয়ে দাঁড়ায় আর ওর বাবা মহিরুর সিনা ধমকে ওঠেন বিভাবরী বেগমকে। উনি গর্জে উঠে বলেন, অনেক হয়েছে তোমার। আমার মেয়েদের গায়ে আর একটা হাতও ওঠাবে না তুমি। ওরা বাচ্চা নেই এখন। তোমার অযাচিত শাসন আর কারণে অকারণে ধমকানো বন্ধ করো ওদের। শেষ করে দিয়েছো তুমি আমার মেয়েদের জীবন। নিশ্চুপ নীরব সরল মহিরু সিনহার সারা জীবনে কখনো এভাবে কথা বলতে শোনেনি তার স্ত্রী এবং মেয়েরা, তাই সবাই তার আচরণে স্তম্ভিত বা বলা বাহুল্য। পাহাড়ের গা বেয়ে যেভাবে ঝর্ণা নেমে যাচ্ছে, একইভাবে নিঃশব্দে মার্শার দু চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। গালের 4টি আঙ্গুলের স্পষ্ট দাগের উপর হাত চেপে রেখে মার্শা মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ধমকাচ্ছ? আমাকে? মুখ পুড়িয়ে এসেছো আর তুমি আমাকে বলছো আমি শেষ করেছি ওদের জীবন? প্রথমবার স্বামীকে নিজের মুখের উপর কথা বলতে দেখি মার্শা মা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। হ্যাঁ, তুমি শেষ করেছো। আজ বর্ষার ভবিষ্যৎ নিয়ে আমি সন্দিহান শুধুমাত্র তোমার জন্য। ওর কি দোষ ছিল? এই একই ব্যাপারে ভয় পেয়ে রিশা পড়াশোনার অজুহাতে বাড়ি ছেড়েছিল, পাছে তুমি ওর সাথে সেই একই কাজ করো সেজন্য। আমি কোনোদিন তোমাকে আটকাইনি কোনো ব্যাপারে। ওদের ব্যাপারে তুমি যা সিদ্ধান্ত নিয়েছো আমি চুপ করে মেনে নিয়েছি, কিন্তু তার ফল কোনোদিনও ভালো হয়নি। আমাদের ছেলে নেই সেজন্য তুমি কাতর, সেটা আমি জানি, কিন্তু তাই বলে যে আমার মেয়েদের প্রতি তোমার এত ঘৃণা, সেটা বুঝতে আমার খুব দেরি হয়ে গেছে। বর্ষা পেছন থেকে আস্তে করে ওনার হাত ধরে বলে। উনি একটু থামলেন। বিভাবরী বেগম এবার কিছুটা স্বর নরম করে বলে, মানছি আমি ওদের পড়াশোনার পক্ষে ছিলাম না, তাই বলে ও বিয়ে করে নেবে আমাদেরকে না জানিয়ে? তুমি আমাদের কোনো কিছুর পক্ষেই না, আমাদেরকে হাসতে পর্যন্ত দাও না। তোমাকে জানালে বিয়ে করতে দিতে তুমি? বেশ করেছে, বিয়ে করেছে, ভালোবেসেছে, বিয়ে করেছে, পালিয়ে তো যায়নি। আর রিসা বিয়ে করেছে বলে তুমি এত কথা শোনাচ্ছ। ও ফিরে এলে তুমি কি করতে মা? সে বিয়েই তো দিতে কোনো এক উদ্ভট জানোয়ারের সাথে, যা আমার সাথে করেছো। আর ফলস্বরূপ আজ আমি ডিভোর্সি। তোমার জীবনের লক্ষ্যই তো মেয়ের বিয়ে দেওয়া। থাকার জায়গা নিয়ে ঝামেলা হচ্ছে এই কথা বললেই তুমি বলতে ফিরে আসার জন্য, আর টাকা পাঠানো বন্ধ করে দিতে যাতে আমি বাধ্য হয়ে ফিরে আসি। নিজের ক্যারিয়ারের জন্য আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল? বর্ষা ওর হাতে চাপ দিয়ে ইশারা করে সত্যিটা না বলতে। ওদের বাবা মা নিজেদের মধ্যে তর্ক চালিয়ে যেতে থাকায় মাসা নিচু গলার আওয়াজ তাদের কর্ণগোচর হয় না। এক পর্যায়ে বিভাবরী বেগম বলেই বসেন, আমি এই বিয়ে মানি না। তুমি না মানলেও কিছুই করার নেই মা, আমাদের কোর্ট ম্যারেজ হয়ে গেছে। তার চেয়েও বড় ব্যাপার আমি ওকে ভালোবাসি, এটাই সব কিছুর ঊর্ধ্বে। আর কিছু জানারও নেই, বলারও নেই। মাসি এবার তার ছলছল অশ্রুপূর্ণ রক্তাভ চোখ তুলে তাকে ধীর কিন্তু জোর গলায় বলে চলে যায় সেখান থেকে। যে মাইশাকে কেউ নিজের প্রয়োজনের কথাও মুখ ফুটে বলতে শোনেনি, যাকে ঘরকুনে বলে সবাই আখ্যা দিয়েছিল, তার মুখে নিলিপ্ত এই দুটো কথা ছিল চারিপাশ হিম করে দেওয়ার মতো। ওর এই কথা শুনে সবাই স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর চলে যাবার দিকে। কিছু সময় পর ওদের বাবা বলেন, ব্যাস, এবার যা করার সব আমি করব। তুমি রিসার ব্যাপারে আর কোনো কথা বলবে না। আমি আগে ছেলেটাকে দেখব, তার আগে এই বাড়িতে এই ব্যাপারে আর কোনো কথা হবে না, কারণ যেটা হবার তা হয়ে গেছে। বিয়ে চাইলেই যেমন দেয়া যায় না, তেমন ভাঙাও যায় না। আমি চাই না অতীত আবারও ফিরে আসুক এই বাড়িতে। সবগুলো কথা বিভাবরী বেগমকে উদ্দেশ্য করে বলা, যেটা বুঝে তিনি কিছুটা অপমান বোধ করে চলে যান সেখান থেকে। উনি বর্ষাকে বলেন, ছেলেটা কেমন? ভালোই, তবে রিসা খুব বেশি কিছুই বলেনি আমাকে। তুমি তো জানোই, বললাম না, ও আমাকে কিছুদিন আগেই জানিয়েছিল ওদের বিয়ের কথা। ভয়ে আমি আরও কেউই বুঝতে পারছিলাম না কি করব।
তাই আমি ওকে বলেছিলাম এক্সাম শেষ হলে বাড়িতে এসে সব বলতে। আর ও নিজেও ওর নতুন জীবন তোমাদের না জানিয়ে শুরু করতে চায়নি। মায়ের ভয়ে আর আমার সাথে হওয়া ঘটনার জন্য ও কতটা ট্রামাটাইজড সেটা তো আমাদের জানা। বিয়ে হলেও ওদের মধ্যে সম্পর্ক এখনো সেভাবে শুরু হয়নি। ছেলেটা নাকি যথেষ্ট শান্ত আর মেধাবী, বাহিরে বড় হয়েছে লন্ডনে। তুমি যেই বাড়িতে রিসার থাকার ব্যবস্থা করেছিলে ওই বাড়িরই ছেলে। আর বাকি সবই তো বললাম। রিসা ভেবেছিল এখানে এলেই ওকে বিয়ে দিয়ে দেবে, আর সেটা তো সত্যি। নয়তো ও আমাদেরকে আগেই জানাতো। তো এখন কি করবে বাবা? কিছুটা শব্দপণে বর্ষা বিয়ের আসল কারণগুলো লুকিয়ে বাকি কথাগুলো সাজিয়ে জিজ্ঞেস করে। যদিও অনেক কারণ তার নিজেরও অজানা, যেহেতু মারিসা তাকে অনেক কিছুই খোলাসা করে বলেনি। উনি কিছুটা আবেগীয় হয়ে বসে পড়ে। কি করব আমি? যদি ওই ছেলেটাও ঈশানের মতো হয়, তোদের দুটো বোনের পুরো জীবনটাই শেষ হয়ে গেল রে মা, তোদের মায়ের জন্য। না তোদের মা তার মূর্খতামি করতো, আর না তোর সাথে এসব হতো, আর না তো রিসা এসবের প্রতি ভয় নিয়ে বেঁচে থাকতো। আমি কিছুই করতে পারলাম না তোদের জন্য। বাবা, এত ভেঙে পড়ো না। রিসা বড় ম্যাচিওর। আমার মনে হয় ছেলেটা ভালো হবে। আর বাবা, আমার কথা শোনো, এত ভেঙে পড়ো না। তাহলে আমরা কোথায় যাব? বর্ষা অনেকে সবভাবে সান্ত্বনা দিতে থাকে। উনি নিজেকে কিছুটা সামলে বলে, যে ছেলে কোর্ট ম্যারেজ করতে পারে সে অবশ্যই চায় রিশাকে সারা জীবনের জন্য নিজের কাছে রাখতে। কারণ আমার মেয়ের মাথাতে এই চিন্তা কখনোই আসবে না। যদি ছেলেটা কোনো বাজে চিন্তা করতো, তবে কি এত বড় একটা সম্পর্ক এভাবে মাথায় তুলে নিত? ব্যাপারটা যে আমার মাথায় আসেনি এমনটা না। কারণ রিসা তো আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে। ছেলেটা চাইলেই ঠকাতে পারতো, যেমনটা হয়ে থাকে। অনেকেই তো এমন করে, কিন্তু ও উল্টো একটা স্ট্রং এভিডেন্স হিসাবে ওদের বিয়ের পরিচয়টা রেখেছে। তাই আমার মনে হচ্ছে ছেলেটা হয়তো বা ভালো। আমি শুধু বলবো ও কখনো কিছু চায়নি আমাদের কাছে। যদি ও ভালোবেসেই থাকে, থাকুক না নিজের মতো। শুধু শুধু ওর মাথাতেও ডিভোর্সের কালি লাগুক আমিও চাই না বাবা। তুই যা মা, গিয়ে দেখ একা ও কি করছে। ও তো অন্ধকারে ভয় পায় ওই ঘটনার পর থেকে। যা ওর কাছে, চিন্তা করিস না। তুই কষ্ট পেয়েছিস, কিন্তু রিশাকে আমি একই কষ্ট পেতে দেব না। উনি বর্ষার মাথাতে হাত বুলিয়ে বলে। বর্ষা উঠে চলে যায়। সেই চোখচড়ে এবার মারিসার বাড়ির পাশেই কালো রঙের রেনকোট পরে মিশে গেছে তিমিরের সাথে। পর করে যাচ্ছে ওদের বাড়ির চারিদিক থেকে ওদেরকে। মারিসা নিজের ঘরের বিছানায় মাথার কাছে চওড়া কাঠের তৈরি ফ্রেমে দু হাতের উপর থুতনি ঠেকিয়ে বসে। অঝরে ঝরছে তার অশ্রু জল। পাশে ফোনটা বাজতেই মারিসা একবার তাকায়। মিস্টার মাসেস লিখে সেভ করা নাম্বার থেকে কল এসেছে দেখতে পেয়ে মারিসা দু হাতের উল্টো পিঠে গালের জল মুছে সেটা রিসিভ করে। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে এক নির্জীব কণ্ঠ। বলছো ফোন করনি কেন? সুযোগ হয়ে ওঠেনি। কাঁদছো কেন তুমি? কাঁদছি না। ফোন রাখো মারিসা। বাজখাই কণ্ঠে কথাটি বলে রৌদ্র ফোন কাটে। মারিসা ঠোঁট উল্টে নিঃশব্দে কাঁদতে থাকে। ঘরের সোফায় বসে রুদ্র ফোনটা হাতে সজোরে চেপে ধরে, আর রাগে একরকম তার ফোন মুট করা হাতটা কাঁপতে থাকে। রুদ্র বা হাতে থাকা রিমোটটা ছুঁড়ে মারে, আর সেটা সিঁড়ির দেওয়ালে লেগে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষণিকেই। বোঝে যাচ্ছে মারিসার কান্না জড়িত কণ্ঠে রৌদ্রের কানে বিষ ঢালা তীরের মতো বেঁধেছে। আবারও মারিসার ফোনে রিং হলো। মারিসাটা রিসিভ করতে ওপাশ থেকে রুদ্র ঠান্ডা কিন্তু কর্কশ কণ্ঠে বলে, কিচ্ছু বলবে না তুমি, শুধু শুনবে। কালকের মধ্যে আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই, অ্যাট এনি কস্ট। নয়তো যেটা হবে, তুমি বা তোমার পরিবার কেউই সেটা পছন্দ করবে না। আমাকে সেই সিচুয়েশন ক্রিয়েট করতে বাধ্য করো না। নিঃশব্দহীনভাবে বলে রুদ্র জোরে জোরে শ্বাস নেয়, যার অস্পষ্ট আওয়াজ ফোনে মারিসার কর্ণগোচর হয়। রুদ্র আবার দ্রুত বলে, ফোন দাও ওনাদেরকে, আমি কথা বলবো। না। তাহলে আমি আসছি, আই অন মাই ওয়ে। রৌদ্র কেন ভয় দেখাচ্ছ আমায়? একটু ধৈর্য ধরো, আমার উপর ভরসা রাখো। একদিনও হয়নি এখনো আমি এসছি। কোনো ভয় দেখাচ্ছি না, যেটা আমি করবো আমি সেটাই বলছি। আই এম ম্যান অফ মাই ওয়ার্ড। তুমি না আসলে কিভাবে নিয়ে আসতে হবে সেটাও আমার জানা আছে। তুমি আমার লিগ্যাল বয়ের ওয়াইফ। আমার পুরো অধিকার আছে তোমার উপর, কিন্তু ওনাদের কোনো রাইট নাই তোমাকে আমার থেকে দূরে রাখার।
আমি তোমাকে রিসা। রুদ্র আরও কিছু বলার আগে বর্ষা মাইশাকে ডাকে। ঘরে ঢুকে মাইশা ঘুরে তাকায়, তবে কল না কাটাই রুদ্র ওদের কথা শুনতে পায়। বর্ষা বলে, এখনো কাঁদছিস? না, কার সাথে কথা বলছিস? কেউ না বর্ষাপি। দেখি দেখি বললাম তো কেউ না। দেখি। বলে বর্ষা ফোন থেকে টুক করে নামটা দেখে বলে, মিস্টার মাসেলস। বাবা। কথাটা বলতে মাইশা খেয়াল করে কল কাটেনি এখনো। মাইশা তড়িঘড়ি করে বলে, চুপ করো। কেন, লাইনে আছে নাকি এখনো? আসলে ফোনটা রাখছি। এদিকে বর্ষা বিছানায় বসে হাসি মুখে বলতে থাকে, মিস্টার মাসেলস কেমন দেখতে? জানি না। কি বলছিল? তুলে নিয়ে যাবে, না গেলে? থামবে তুমি? তোমার জন্যই আজ এসব কিছু হয়েছে। মনে আছে তোমার সেদিনের বলা কথাগুলো? যদি আমি মেনে না নিতাম তাহলে হয়তো আজ সেসব কিছুই হতো না। হ্যাঁ, স্পষ্ট মনে আছে, বলেছিলাম। বলেই তারা স্মৃতিচারণ করে আজ থেকে 4 মাস আগে রুদ্রের সাথে মাইশার বিয়ের আগের দিনের কথা। 4 মাস আগে ফোন আসতেই মাইশা ঘরের ভিতর চলে গিয়েছিল, আর বর্ষাকে মাইশা নিজের সমস্ত অসুবিধার কথা আর দাদুর দেওয়া প্রস্তাবের কথা সব বলতেই সব শুনে বর্ষা বলে, ভুলেও বাড়িতে ফেরার কথা ভাববি না। তোর এত কষ্ট করে গোছানো সব স্বপ্ন শেষ হয়ে যাবে। মনে নেই আমার সাথে কি হয়েছিল? সেজন্যই তো বলছি, যেখানে আছিস থাক। আচ্ছা, ছেলেটা কেমন? মাইশার বলা বাকি কথা আর রুদ্রের বর্ণনা শুনে বর্ষা বলে, আমি বলবো মেনে নে, দাদু যা বলছে। পাগল হয়ে গেছো? না, ঠান্ডা মাথায় বলছি। শোন আমার কথা, তুই এখন বাইরে থাকলে এই বাড়ির চেয়ে দ্বিগুণ খরচ পড়বে, সেটা তুই যেখানেই থাকিস না কেন, যার জন্য তোর বেশি হাত খরচ লাগবে। আর তোকে বাড়িতে জানাতে হবে। আর ব্যাস, এই একটা সুযোগই মা হাতছাড়া করবে না। তালবাহানা করে তোকে বলবে ফেরত আসতে। হতে পারে টাকা পাঠানোই বন্ধ করে দেবে বাবাকে কোনোভাবে বুঝিয়ে, যাতে তুই বাধ্য হোস ফিরে আসতে। কারণ উনি তো কখনোই চাইনি তুই সেখানে পড়তে যাস। তারপর আমরা ট্রান্সফার নেওয়ার আগেই জানাইনি, সেই রাগ তো আছে। তাহলে তাহলে তুই ফিরে আসলেই তোর বিয়ের সানাই বাজবে, কনফার্ম থাক। যেটা আমার সাথে হয়েছে, আমি চাই না তার পুনরাবৃত্তি ঘটুক। আজ তোর এই নেক্টোফোবিয়ার জন্য আমিই দায়ী। না বর্ষাপি, সেজন্য বলছি কষ্ট করে পর ফিরে আসিস না। যেহেতু বলছিস ছেলেটা ভদ্র শান্ত, একটা লোক দেখানো বিয়ে তো ওই বাড়িতে থাকার জন্যই করতে হবে, করে নে। একটা বিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। হয়তো এই নকল বিয়ে তোর পুরো ক্যারিয়ার গুছিয়ে দিবে, হয়তো জীবনটাই বদলে যাবে। আর তোরা তো কেউ কাউকে ভালোবাসিস না, আর না তো সিরিয়াসলি বিয়েটা করছিস কেবল সামাজিকতা রক্ষার্থে, যাতে বাহিরের কেউ তোদের এক বাড়িতে থাকা নিয়ে আঙ্গুল তুললে তোরা একটা প্রমাণ দেখাতে পারিস। তুই নিজের জন্য কিছু একটা করতে পারলে ওই বাড়িটা ছেড়ে দিবি আর ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিবি। এটা তো শুধু তোদের মধ্যেই থাকবে, আর তো কেউ জানবে না। আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে বর্ষাপি। আমি পার্ট টাইম জব করে অন্য কোথাও থাকবো, তাহলে তো আর টাকার জন্য বাড়ি বলতে হবে না। সেটাও হয়, কিন্তু তার জন্য হলেও তোকে তো এই বাড়িটা ছেড়ে আগে অন্য কোথাও থাকতে হবে, তারপর চাকরি খুঁজতে হবে। আর তেমন হ্যান্ডসাম অ্যামাউন্টের একটা চাকরি পেতে হবে। চাইলে কি চাকরি পাওয়া সম্ভব? কিন্তু তুই যে বললি এখন তুই রুমই খুঁজে পাচ্ছিস না, তাহলে চাকরি কি করে খুঁজে পাবি? জানি না কেন জানি, যেখানে রুম পছন্দ হয়েছে অদ্ভুতভাবে পরদিন গেলে ওনারা না বলছে। আমি তো আর কিছু চিনিও না, জায়গাটা একদম কান্ট্রি সাইড। শোন রিসা, এত ঝামেলার দরকার নেই। ছেলেটা তো নিজের মতোই থাকে, কোনোভাবে দেখ রাজি করাতে পারিস কিনা। একটা অচেনা শহরে ওই বাড়িটা তোর জন্য নিরাপদ হবে। সেখানে তো দাদুও আছে। আমার মন বলছে তুই নিরাপদে থাকবি। বিয়ের দোহাই দিয়েও যদি কখনো কাছে আসতে চায় তখনই ডিভোর্সের কথা বলবি, আর আমি তো আছি। কিন্তু ওকে যতদিন দেখেছি আমার মনে হয় না হতে এমন কিছু করবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। নিজের মতো থাকবি, ওর থেকে দূরে থাকবি। তোর বাড়িতে ফিরে আসার মানে সে অন্ধকারে ঝাঁপ দেওয়া, যাকে তুই মরণের চেয়ে বেশি ভয় পাস। হয়তো তুই নিজের লক্ষ্য অবধি পৌঁছেও ফেরত আসছিস, তাই এমনটা করিস না। তোর নেক্টোফোবিয়া আমি কোনোদিনই সরাতে পারবো কিনা জানি না,
অ্যাটলিস্ট আমি এতটুকু দেখতে চাই যে তুই নিজের মতো করে বাঁচছিস, তুই জীবনে ওয়েল এস্টাবলিশড। আমি তোর স্বপ্ন পূরণ হতে দেখতে চাই রিসাবিন। এখন দেখার বিষয় ও মানে কি? নির্জীব কণ্ঠে মারিসা বলে। সমস্ত হতাশা ঝেড়ে এক দীর্ঘশ্বাস ফেলে সেদিন কথাগুলো বলেছিল বর্ষা। বর্তমান তার ফল আজকের এই বিয়ে। কে জানতো যত সহজ আমরা সবটা ভেবেছিলাম বাস্তব তার চাইতেও টুইস্টেড হবে। কারণ পেন গেস্ট হিসাবে ওই বাড়িতে ছাড়া তুই যে কোনো জায়গাতে, এমনকি ভার্সিটির হোস্টেলে থাকলেও হাত খরচের জন্য তোকে বাড়িতে সব জানাতে হতো। আর তার ফল হিসাবে কি হতো তার জলজ্যান্ত উদাহরণ তো আমি। বারবার নিজেকে এভাবে বলো না তো বর্ষাপি, শুনতেও খারাপ লাগে। কিন্তু এটাই তো সত্যি। আচ্ছা একটা কথা, বিয়েটা স্ট্রং কি করে হলো? তখন তো তোরা কেউ কাউকে পছন্দ করতিস না, নর্মাল রেজিস্ট্রি করলেই তো হতো, এত স্ট্রং। কথাটা বলতেই মারিসা থতমত খেয়ে যায়, কারণ সে নিজেও তো জানতো না রুদ্র এই কাজ করেছিল। হয়তো এটা করার জন্য রুদ্র সেদিন আরও একদিন বেশি সময় চেয়েছিল, যেটা এখন মারিসার কাছে রোদের কিরণের মতোই স্বচ্ছ। কিন্তু সেই কথা তো কাউকেই জানানো যাবে না, তাহলে সবাই রুদ্রকে ভুল বুঝবে আর মারিসাকেও হয়তো রুদ্রের কাছে যেতে দেবে না, যেটা তখন আরও হিতের বিপরীত হবে। কারণ রুদ্র কি থেকে কি করে ফেলবে তার বিন্দুমাত্র ধারণা মারিসার নিজেরই নেই। তাই ঝামেলা এড়াতে মারিসা নিজেকে সামলে শর্তপণে বলে, নর্মাল রেজিস্ট্রি হয়েছিল, কিন্তু যখন আমি কনফেস করেছি আর আমরা দুজনেই বিয়েটা মেনে নিয়েছি তখন। ও আচ্ছা, ও তো বেশ চালাক। ও হয়তো তোকে সত্যিই ভালোবাসে, নয়তো অনেকেই তো এমন হয় যে বিয়ের ফায়দা উঠায়, অথচ ও একটা স্ট্রং এভিডেন্স রেখেছে যাতে তুই চাইলে ওর থেকে যেতে না পারিস। কেউ ভালোবাসলেই তো তাকে নিজের কাছে রাখতে চায়, তাই না? ওর কথাতে মারিসা হাসে না, আর কি উত্তর দেবে এটাও বুঝতে পারে না। বর্ষা আবার বলে, একটা সত্যি কথা বলবি, ও কি তোর সাথে জোর? না বর্ষাপি, কোনোদিনও না। বিয়ের অধিকার খাটিয়ে এই 4 মাসেও কোনোদিনও আমার সাথে এমন কিচ্ছু করেনি। সব মেনে নেবার পরেও আমরা আলাদা থাকি। ও আমাকে কখনোই ফোর্স করে না, কোনো কিছুতেই না। ও যেন কেমন কেমন যেন অদ্ভুত রকমের ঠান্ডা। এই জন্যই ওকে রাখতে দেখলে আমার প্রচন্ড ভয় লাগে। এসব কথা ভুলেও মাকে বলবি না, তাহলে উনি বলবে তুই কেচ্ছা বানাচ্ছিস শুধু ওনার হাত থেকে বাঁচার জন্য। কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি বর্ষাপি, এটাই সত্যি। আমার মনে হয় খুব শীঘ্রই আমাদের তোর মিস্টার মার্সেলের সাথে দেখা হতে চলেছে। ঘরের দেওয়াল ঘেঁষে কিছুটা খুলে রাখা মারিসার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে কালো রেইনকোট পরিহিত চোখজোড়া ওদের সমগ্র কথা শুনে যাচ্ছিল। আমি তো এক কথাই বললাম, আমি মানি না এই বিয়ে। তোমার মানা না মানাতে এবার আর কিছুই যায় আসে না। আমি তো বললামই, আমি আগে ছেলেটার সাথে দেখা করব। বিয়ে কোনো মাটির পুতুল নয় যে মন চাইলেও ভেঙে দিলাম। তুমি যেমন কোনোদিন আমার মতামতের গুরুত্ব দাওনি, তাই আজ রিশার ব্যাপারে আমি কোনো মতামত শুনবো না। ওদের বাবা বলেন, একই তর্ক সকাল থেকে চলছে। সবকিছু এখন বিষাক্ত লাগছে মারিসার কাছে। বাড়িটাই এমন, শুধু আজ নয়, সবসময় এসবই চলতে থাকে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ব্যাপার তার মায়ের পছন্দ না হলেই শুরু হয়ে যায় এসব কাণ্ড। এসব থেকে দূরে থাকার জন্যই মারিসা পাড়ি জমিয়েছিল এক ভিন্ন শহরে। ছেলেটার পরিবারের কথা শুনেও তুমি কিভাবে বলছো এসব মেনে নেওয়ার কথা? গোটা একটা পরিবার থাকা সত্ত্বেও যে মানুষটা তার সারাটা জীবন অনাথের মতো বড় হয়েছে, যে বিয়ের মতো একটা সম্পর্ককে মর্যাদা দিয়েছে, যার নিজের বাবা মায়ের বিয়ে টেকেনি, সে আমাদের সম্পর্ককে স্ট্রং একটা পর্যায়ে দিয়েছে। ভালোবেসে ঠকায়নি, উল্টো পবিত্র একটা সম্পর্ক রেখেছে। এখানে কি তোমরা ওর মন মানসিকতার পরিচয় পাচ্ছ না? এমনটা নয় যে আমি ওকে কোর্ট ম্যারেজের জন্য বলেছিলাম, আর না তো বিয়ের আগে আমি ওর ব্যাপারে এসব জানতাম। তবুও তো আমায় ঠকায়নি, যেটা ও চাইলেই করতে পারতো। উল্টো আমি এখানে আসতে চেয়েছি, ও আমাকে আটকায়নি, কিন্তু এখনো ফেরত যেতে বলছে, নয়তো ও এখানে চলে আসবে। কে আসবে আসুক, আমিও দেখি। ওকে তোমরা চেনো না, ও সত্যি চলে আসতেই পারে বর্ষাপি, যেটা আমি কোনোভাবেই চাইছি না। ও এখানে আসলে ব্যাপারটা একদমই ভালো দেখাবে না বাবা, যেহেতু আমরা সব ঠিকই করতে চাইছি। আমার মনে হয় সময় নষ্ট করা ঠিক হবে না, শুধু শুধু আমাদেরও অসম্মান হবে আর ছেলেটারও। মহিরুহু সিনহা পরিস্থিতি বেগতিক দেখে কিছু সময় চুপ করে বলে,
আমি কালকে আমাদের যাবার ব্যবস্থা করছি। হেমন্তের শেষে মেঘলা গগন জুড়ে ভেসে বেড়াচ্ছে কালো ধূলিজালের ভেলা। চারিদিকে এক শীতল আমেজ বার্তা বই এনে জানান দিচ্ছে হেমন্তের অন্তের সাথে শীতের আগমন। ঝাঁকড়া বৃক্ষের পল্লবগুলো মৃদু আন্দোলিত হয়ে এক হিম শীতল হাওয়া বিরাজ করছে ভার্সিটির প্রাঙ্গণে। বেলা 11:30। চোখের জ্যোতি বাড়ানো চশমা এবং ধূসর রঙের শার্টার কালো প্যান্ট পরিহিত, যথেষ্ট লম্বা উচ্চতার শ্যাম সুদর্শন তার দুহাত পকেটে রেখে কচ্ছপে নাই ধীর গতিতে হেঁটে চলেছে। তার সাথে থাকা মাঝারি উচ্চতার আরেকটি ফর্সারাঙ্গা ছেলের সাথে ভার্সিটির কম্পাউন্ড ধরে। পাশে থাকা ছেলেটি বকবক করে চলেছে, আর সে তার কথার একটার বেশি দুটো উত্তর করছে না। তাহলে কি তুই ম্যাথ সেমিনারে যাচ্ছিস অভি? কয়বার বলবো প্রাণোদ? হ্যাঁ। আর কে যাচ্ছে? শুনলাম মেয়েরাও যাচ্ছে বস। বলে সে টিপ্পনি কাটতে থাকে অভিকে, যার প্রতি অভি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখায় না। তবে ক্ষণিকের ব্যবধানে তার নির্লিপ্ততা কাটে সামনে থেকে কিছুটা তড়িৎ বেগে ছুটে আসা হালকা সবুজ রঙের থ্রিপিস পরিহিত এক শুভ্র রমণীকে দেখে। অভি চোখ তুলে অপলক দৃষ্টিতে তাকায় তার দিকে, আর মুহূর্তে নিজের ব্যাক ব্রাশ করা ঘন চুল দুহাতের আঙ্গুল দিয়ে আবার ঠিক করতে থাকে। তার সাথে শার্টের কলার আর হাতও ফোল্ড করতে থাকে। ওকে এভাবে দেখে প্রাণোদ ভ্যাবাচ্যাকা হয়ে আবার ওর দিকে, এরপর সামনে আসা রমণীর দিকে তাকাতেই বলে ওঠে, আরে অভি, সেদিনের তিলোত্তমা না? অভি ওর কথাতে সায় না দিয়ে হয়তো এগিয়ে যেত, কিন্তু পা বাড়ানোর আগেই সে থেমে যায় যখন তিলোত্তমা তাদেরকে ক্রস করে পেছনের দিকে ছুটে যায় কারোটাকে সাড়া দিতে। অভির ঠোঁট কোণে হাসি উপে যায়, আর তারা অভির পেছনে ঘুরে তাকাতে দেখে নিনিতা সীমান্তের সাথে কিছুটা দূরে তাদের বিপরীতে দাঁড়িয়ে কথা বলছে। ফোন কেন করেছিলেন? তোমাকে দেখবো বলে, তোমার সাথে দেখা করব বলে। ধরনি কেন? ওহ, ক্লাস চলছিল, মেসেজ পেয়ে এখানে আসলাম। ক্লাস ব্রেক চলছে? পরের ক্লাস কয়টায়? একটাতে। হালকা আকাশি রঙের শার্ট কুনি অবধি ফোল্ড করতে করতে সীমান্ত নিনিতার সাথে কথা বলছে। দূর থেকে দাঁড়িয়ে ওদেরকে কথা বলতে দেখে প্রাণোদ বলে, সীমান্ত, চিনি তো একে। কে সীমান্ত? এবছরে সিনিয়র এক্সাম চলছে, তারপর বিদায়। তার আরেকটা পরিচয় আছে, বাস্কেটবল প্লেয়ার। গত 4 বছর ধরেই তো নাম শুনছি, জবরদস্ত খেলে। ও, আমিও শুনেছি গত 3 বছর বাস্কেটবলের প্রতিটা টুর্নামেন্ট, তার মানে এর জন্য জেতা। এবছরও আছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে মনে হচ্ছে। অভি নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিনিতা আর সীমান্তের কথোপকথনে। ওকে এভাবে দেখে প্রণোদ ওর কাঁধে হাত রেখে বলে, অভি, সেদিন ভুল মানুষকে ফুল দিতে বলেছিলাম, চল যাওয়া যাক। ওরা কথা বলে যাচ্ছে, আশেপাশে তাদের ভ্রুক্ষেপ নেই বলেই চলে। অভি আগের মতোই আর কোনো কথা না বলে দৃষ্টি সরিয়ে সামনের দিকে পা বাড়ায়, পকেটে হাত রেখে। ঠিক 1.5 দিন পরে বিকেলে চিক বেগুনি রঙের একটা প্রাইভেট গাড়ি হন্তদন্ত করে ড্রাইভ করছে রৌদ্র। মনে হচ্ছে কোথাও যাওয়ার এক তুমুল তাড়া তার। শহরের এরিয়া ইতিমধ্যেই সে পার হয়ে এসেছে। প্রন্ত বিকেলে চারিদিকে সবুজে সবুজ পল্লব ঘন। মাঝখান দিয়ে এক চওড়া প্রশস্ত রাস্তা দিয়ে রৌদ্রের গাড়িটি পাগলা ঘোড়া নেয় যেন ছুটে চলেছে। ফোনে কল আসতে রৌদ্র সেটা গাড়ির ব্লুটুথে রেখে গাড়ি না থামিয়ে ক্ষিপ্র বেগে গাড়ি চালিয়ে কথা বলতে থাকে। ফোন রিসিভ করতে রৌদ্র তার গম্ভীর গলার কথা বলে ওপাশ থেকে। কথাটি শুনে রৌদ্র জোর কদমে গাড়ির ব্রেক কষে আর কিছুটা সামনের দিকে ঝুঁকে পড়ে। স্টিয়ারিংয়ের উপর হাত রেখে রৌদ্র ধীর নিঃশ্বাস ফেলতে থাকে। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে বেরিয়ে আসে ওর গাড়ির সামনে দিয়ে যেতে থাকে একটা কালো রঙের খরগোশ। পরদিন বেলা 10:40 মাসা সব পরিবারে বাড়ির ভেতরে ঢুকতেই বাড়িটার পল্লবীতে আবৃত আর অদ্ভুত দৃষ্টিকারা সৌন্দর্যে সবাই পুলকিত হয়। বসত বলে ওঠে, তোর পার্সোনালিটির জন্য সত্যি এই বাড়িটা তোর জন্য পারফেক্ট। তুই আর বাবা যেমনটা বলেছিলি বাড়িটা সত্যি তার চেয়েও অনেক বেশি সুন্দর। মাইস্টার লাল হয়ে ফুলে যাওয়া চোখে আলতো করে হাসে। তবে ভেতরে ঢুকতে চোখে পড়ে দুজন লোক পেছনের দিকে ছোট্ট বাগানটিতে কাঠ দিয়ে কোনো কাজ করছে। তার মধ্যে একজনকে মাইশা চেনে, কিন্তু কিছু না বলে মাইশা ওনাদেরকে সাথে নিয়ে ভিতরে যায় আর চারপাশে তার চোখ কাউকে ছনছাড়া হয়ে খুঁজতে থাকে। মাইশা ওনাদেরকে নিজের ঘরে বসিয়ে বলে, তোমরা বসো, রেস্ট নাও, আমি একটু বাগানে গিয়ে দেখে আসি কি হচ্ছে।
বলে বেরিয়ে এসে বাগানের দিকে মার্শা এগিয়ে যায়। আর গোপালকে দেখে মার্শা চিনতে পেরে বলে, আপনি? আরে বৌমণি। কে আপনার বৌমণি? কেন আপনি? আপনি তো দাদাবাবুর বউ। কে বলেছে আপনাকে? আর আপনি এখানে কি করছেন? আজকে দাদাবাবুই বলেছে। এ হচ্ছে আমার ভাই মোহনলাল। আমি সাথে এসেছি দেখিয়ে দেওয়ার জন্য। কেন? ওই যে গাছের ওপরে ছোট একটা ঘর বানাবো, আর এই সবগুলো চারা এখানে লাগাবো, আর ছাদেও কিছু একটা কাজ আছে। পাশে একটা কাঠবাদাম গাছের দিকে ইঙ্গিত করে নিজের থুতনির নিচের খোঁচা খোঁচা দাড়ি চুলকে সে বলে। মাসে খেয়াল করে বাগানের পুরো রূপটাই পাল্টে গেছে। আর পাশে গন্ধরাজ থেকে শুরু করে ডায়ান্থাস, চন্দ্রমল্লিকা, বেলি সহ আরও 12 থেকে 13টা ফুলের গাছ যত্ন সহকারে প্রাণ ফিরে পাবার অপেক্ষা করছে। এতদিনে এই বাগানে বড় বড় গাছ থাকলেও কখনোই সেভাবে কোনো ফুলের চারা স্থাপন করতে পারেনি। এক পরিত্যক্ত স্থান হিসেবেই ছিল এই জায়গাটুকু। নিলিপ্ত রৌদ্রের করা এসব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যত্নে মারিসার ভারাক্লান্ত মন নিমিষেই যেন সেরে উঠেছে। মাসে দৌড়ে ঘরে এসে শিরুপ্তি আসতে দৃষ্টিকারে একসঙ্গে শার্ট আর কালো প্যান্ট পরিহিত রৌদ্র পকেটে হাত রেখে সিঁড়ি পেয়ে নামছে। মাসে ওকে দেখতে পেয়েই দাঁড়িয়ে যায় দেওয়ালে গা ঘেঁষে। রৌদ্র তার প্রগাঢ় চাউনিতে অবলোকন করে মারিসাকে। পবনের বেগে দূরত্ব কমিয়ে এনে রৌদ্র মারিসাকে নিজের বলিষ্ঠ বক্ষের সাথে মিশিয়ে নেয়। রৌদ্রের ধেয়ে আসা ঢাল সামলাতে না পেরে মারিসা দুপা আগে পেছনে পিছিয়ে যায়। যেহেতু মারিসার ঘর থেকে বসার ঘরটি স্পষ্ট ফুটে ওঠে, তাই তারা তিনজনই একত্রে ভেতর থেকে রৌদ্রের করা অপ্রত্যাশিত ব্যাপারটি লক্ষ্য করে স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে থাকে। তবে রৌদ্র বিপরীতে পিঠ পিছনে দাঁড়িয়ে থাকায় তারা রৌদ্রকে পেছন থেকে দৃষ্টিগোচর করে, আর রৌদ্র তাদেরকে দেখতে পায় না। এদিকে মারিসা ক্রমাগত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলে রৌদ্র সহজে ওর পৃষ্ঠদেশ চেপে ধরে। মারিসা রৌদ্রের পক্ষে মুখ বুজে থাকা অবস্থায় অস্পষ্ট আওয়াজ করে বলে, রুদ্র, তোমার 1.5 দিনে ফিরে আসার কথা ছিল শর্টি। নেক্সট টাইম তোমার কোনো রিকোয়েস্ট মানা হবে না, মাইন্ডেড। রৌদ্র অবস্থান একই রেখে তার ভারী গলায় বলে মারিসা ওকে ছেড়ে দাঁড়ায় আর রৌদ্রের চোখের দিকে তাকায়। রৌদ্রের সেই তীক্ষ্ণ তীরের মতো নজর বক্ষের ভেতরটা ছিদ্র করে দেওয়ার মতো ছিল। মারিসা নিস্তেজ হয়ে বলে, 2 দিনেরই তো ব্যাপার ছিল, ন্যানো সেকেন্ডের জন্যও না। ঘরে সবাই। কথাটি পুরো করার আগেই রৌদ্র তার এক হাতে মারিসার চল আলতো করে ধরে গাল পাশাপাশি নেড়ে দৃঢ় কণ্ঠে ভুর কুচকে বলে, কি হয়েছে এখানে? দা কি করে হলো? কিছু না, ছাড়ো, সবাই ঘরে। ওনারা তোমাকে মেরেছে? ওনারা আমার বাবা মা। রুদ্র, তো আমরা মারতে পারি না? এক মহিলার কর্কশ কণ্ঠ ভেসে আসে পেছন থেকে। না, পারেন না। রৌদ্র না করে ক্ষিপ্ত কণ্ঠে বলে। মারিসা রৌদ্রের আড়াল থেকে মুখ সরাতেই ওনাদের তিনজনকে একত্র দেখতে পায় আর রৌদ্রকে ফিসফিসিয়ে বলে, আমার বাবা মা। রুদ্র বলে রৌদ্র ঘুরে তাকাতে তারা মুখোমুখি হয়। রৌদ্রকে দেখেই ওনারা স্তম্ভিত দৃষ্টিতে চেয়ে থাকেন ওর পানে। এক অগ্নিমূর্তি রূপ স্পষ্ট ভেসে আছে তাদের সামনে দাঁড়ানো তাগড়াই যুবকের। এক পাহাড় সম সাহস আর ক্রোধ নিয়ে সে সরাসরি মারিসার মায়ের দিকে তার ধূসর রাঙা চোখ রেখে বলে, আপনারা ওকে মেরেছেন? কেন? আমাদের মেয়েকে আমরা মারতে পারি না? কোন অপরাধে সেটা জানার অধিকারও এখন আমার আছে, বরং একটু বেশি অধিকার আছে। ছাড়ো রুদ্র, বাদ দাও, কোনো ব্যাপার না। ব্যাপার তো আছে মারিসা, নয়তো এত কষ্ট করে তো ওনারা এখানে আসতেন না। কথাটি বলে রৌদ্র এক হাত পকেটে রেখে আরেক হাত ওনাদের সামনেই মারিসার হাত ধরে। ওনারা তিনজন একত্রে সেদিকে ভ্রুক্ষেপ করলে মারিসা ভোরকে সামাজিকতা রেখে হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে রৌদ্র ওর হাত সজোরে চেপে ধরে। এবার কিছুটা নিজেকে সামলে বলে, যতদূর আমি জানি অ্যাটলিস্ট এভাবে মারার মতো কোনো অপরাধও করেনি। রৌদ্র বিভাবরী বেগমের থেকে চোখ সরিয়ে ময়ূরুর সিনহার দিকে এবার দৃষ্টি নিবদ্ধ করে নিলিপ্ত গলায় বলে, আমি রৌদ্র, ইফতিশাম রৌদ্র, মারিসার হাজব্যান্ড, লিগ্যাল ওয়েডেড হাজব্যান্ড। এতদূর আসতে আপনাদের কোনো কষ্ট হয়নি তো? ওর বলে যাওয়া কথাই ওনারা কেবল আপদ মস্তক বিমোহিত দৃষ্টিতে রৌদ্রকে দেখতেই থাকে। আর মারিসা সেভাবে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট চেপে বারবার তাদের দৃষ্টি আপডালে হাত ছাড়ানোর জন্য মোস্তাতে থাকে। হঠাৎই রৌদ্রের তেজি রূপ থেকে নির্লিপ্তভাবে কথা বলে উনি খানিকক্ষণ তাকিয়ে থেকে বিহিতভাবে বলেন, না তেমন কিছু না, তুমি ভালো আছো? এখন ভালো আছি, আপনারা রেস্ট নিন, পরে কথা হবে আপনাদের সাথে। এত কষ্ট করে এত দূর থেকে এসেছেন আপনারা, ক্লান্ত, অবশ্যই কালই চলে যাবেন না, থাকুন কিছুদিন।
সবকিছু এক্সপ্লেন করার সুযোগ আশা করি দেবেন আমাকে। মারিসা, তুমি পাশের রুমে ওনাদের থাকার ব্যবস্থা করো। ওই রুমের চাবি উপরে আছে, এসে নিয়ে যাও। আসছি। ওনাদের দিকে তাকিয়ে বলে রুদ্র মারিসাকে উপরে যাওয়ার জন্য আলতো ইশারা করে চলে যায়, যেটা বাকিতে দৃষ্টিগোচর হয় না মারিসা ছাড়া। এক হতবিহ্বল মুহূর্তেই ভুক্তভোগী হয়ে মারিসা কোনোভাবে বলে, ঘরে চলো তোমরা। মারিসা সিঁড়ি দিয়ে সোজা চলে যায় তার সর্বপরিচিত ঘরটিতে, যার দরজাটা সময়ের মতোই ভিড়ানো ছিল। মারিসা দরজা খুলে ভিতরে যেতেই ধীর কণ্ঠে বলা কিছু কথা কানে ভেসে আসে। ইউ গাইজ জাস্ট ক্যান স্টে দেয়ার, তবে শুধু শর্টের জন্য। তোমাদের জন্য ঘর হয়ে গেলে ভুল করে আমার ঘরে আসবে না, আদারওয়াইজ দুটোকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। মারিসা কথার উৎস খুঁজতে খুঁজতে রোদ্রের বারান্দার দিকে এগিয়ে যায়। সফেদ রঙের পর্দা ঠেলে সরাতেই দেখতে পায় রৌদ্র হাত আড়াড়ি বুকে কুঁজে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। কপাল কুঁচকে মারিসা মেঝেতে তাকাতে দেখে নতুন দুজন সদস্য বেশ আরাম করে আপন মনে ঘাস আর বাদাম খাচ্ছে। রৌদ্রের নির্লিপ্ত কথা না তো তাদের কানে অবধি পৌঁছাচ্ছে, আর না তো তারা সেটা বুঝতে পারছে। মারিসাকে দেখতেই রৌদ্র ওর দিকে তাকায়, আর মারিসা এক সন্তুষ্ট আলতো হাসি হেসে বলে, এদিকে তুমি নিয়ে এসছো। রৌদ্র কোনো কথা না বলে প্রতিক্রিয়াহীন মুখে মারিসাকে একটানে নিজের কাছে নিয়ে এসে ওর কোমরে পৃষ্ঠদেশ জড়িয়ে ধরে। তবে কিছু সময় বাদেও রৌদ্র তার অবস্থানে অনড় থাকলে মারিসা ধীর গলায় বলে, কি হয়েছে? তোমার 1.5 দিনে ফেরার কথা ছিল। ইটস ইয়োর পানিশমেন্ট নাও। সেটা তো একটু আগেও তুমি। কিন্তু তখন তুমি আমাকে জড়িয়ে ধরনি। এক বুড়ো উঁচিয়ে বলে রৌদ্র আবারও মারিসার অস্পষ্ট দাগ করা গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে তা আলতো করে স্পর্শ করতে থাকে। রৌদ্র ওর দিকে ঝুঁকে আসতেই মারিসা চমকে মুখ নিচু করে ফেলে আর বলে, চাবিটা? শব্দটি বলতে থাকা অবস্থাতেই রৌদ্রের হালকা গোলাপি অধর স্পর্শ করে মারিসার অশ্রুসিক্ত হয়ে ফুলে থাকা আখিদয়ে। রৌদ্র পকেটে থাকা চাবিটা বের করে ওকে দিতেই মারিসা বলে, এটা তোমার কাছেই ছিল? রৌদ্র কোনো উত্তর না করে ঠোঁটকনে হাসে। মারিসা নব সদস্যদের দিকে তাকিয়ে থাকলে রৌদ্র আবারও মুখটাকে গম্ভীর করে বলে, নজর এদিকে সরি। এদের এই বাড়িতে থাকার জন্য শর্ত আছে। রৌদ্র, ওদের শর্ত? সেটা কি? আমার চাইতে বেয়ার মিনিমাম নজর বেশি জানো ওদের দিকে না থাকে। কিন্তু তুমি পেলে কোথায় ওদেরকে? কালো খরগোশ তো আমার মনে হয় না এখানে দেখা যায়। জঙ্গলে। হি ইজ ইউনিক। গাড়ির সামনে পড়েছিল তাই এনেছি। আর কাঠবিড়ালিটা? ওটাকে বাড়িতেই পেয়েছি, উডবাইন গাছে। তুমি যেখানে দেখেছিলে সেদিন। কি করে নামালে? ইজি, নওগাট দিতেই নেমে এসেছে। তুমি তো দারুণ সাইকোলজি বোঝো সবার সবকিছুর। আই এম গুড অ্যাট মেনি থিংস জর্ডি। ওখানে সি। মারিসার কানে কাছে ঠোঁট রেখে ফিসফিস করে রৌদ্র বলতেই মারিসা তার অক্ষিদয় বড় করে চাবিটা নিয়ে ছুটে বেরিয়ে যায়। রাতে খাবার টেবিলে বসতেই সবাই খেতে থাকলে রৌদ্র বলা একটা কথাই যেন মুহূর্তেই একরকম দিগ্জয়ীর মতো কাজ হলো। সে বলে, প্রথমবার কোনো মা আমার জন্য রান্না করেছে। মারিসা সহ তার তিনজনই খাবার রেখে তাকিয়ে থাকে রৌদ্রের দিকে, আর রৌদ্র কারোর দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো খেতে থাকে। ওকে দেখে মনে হচ্ছে যেন কত তৃপ্তি করে খাচ্ছে। ওনার খাবার ফেলে তাকিয়ে আছে বিশেষ করে মারিসার মা। একটা ছেলের অভাব সমগ্র জীবন জুড়ে বিস্তার করেছে তার আয়ুষ্কালে, যেটা রৌদ্রের অজানা হলো। ওর এই একটা কথাই তাদেরকে আবেগীয় দিক থেকে কোণঠাসা করার জন্য যথেষ্ট। সেটা বেশ ভালো করে জানে রৌদ্র। উনি তো কোমল স্বরে বলেই ওঠে, আর একটু দেই তরকারি। যা দেখে মারিসা, বর্ষা আর তার বাবাও বেশি চমকে ওঠে। রৌদ্র বলে, তার দরকার হবে না, আমার হয়ে গেছে, থ্যাঙ্কস। বলেও ওঠার সাথে তাদের রাতের খাবারের সমাপ্তি ঘটে। বসা ঘরে বসতে তারা বলার আগে রৌদ্র বলে, লিগালি আমাদের বিয়েতে কোনো ব্লান্ডার নেই, কারণ প্রথমে বিয়ে কাজী ডেকে হয়েছিল রিলিজিয়াসভাবে, আর আমরা কোর্ট ম্যারেজ করি লফুলি। তবে উইটনেস হিসেবে মারিসার পরিবারের লিগ্যাল গার্ডিয়ান সাইন দরকার। যদিও বাইরের দেশের কোথাও সেটা সেভাবে কাউন্টেবল নয়, তবে বাঙালি রীতিনীতি হিসেবে আমি চাই সব সেভাবেই হোক। তাই আপনাদের সাইন লাগবে এফিডেভিটে। ওর কথাতে সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে দেখতে থাকে ওকে, যেখানে ওরা এসেছে বিয়ের ব্যাপারে জানতে, আর মারিসা মা এসেছে বিয়ে ভাঙতে। সেখানে ও অন্যদের কথা বলার কোনো সুযোগ না দিয়ে নিজের সিদ্ধান্ত জানাচ্ছে। মারিসা হক চুকিয়ে বলে, সেসব করতে তো সময় লাগবে। চাইলে এখনই করা যেতে পারে, সব রেডি করা আছে। শুধু ওনাদের সাইন লাগবে যে ওনারা সব মেনে নিয়েছেন।
তাহলে তো সেভাবে দেখতে গেলে তোমার পরিবারেরও সম্মতি দরকার, তাই না? ঠিক আছে, আমি সে ব্যবস্থাও করব। রুদ্র, আর কোনো দরকার নেই। আমাদের বিয়ে আমরা মেনে নিয়েছি, ব্যাস এতটুকু যথেষ্ট আমার জন্য। কোনো ব্যাপার না লিটল হার্ট, তোমার জন্য আমি এতটুকু করতেই পারি। ও নির্লিপ্ত কথাতে মাইশা বিচলিত চাউনিতে তাকিয়ে থাকে রৌদ্রের পানে, যে ওর বাবার সাথে কথা বলছে। এটা এতটুকু নয়, মাইশা জানে এই ব্যাপারটা রৌদ্রের জন্য কতটা চ্যালেঞ্জের মতো। যাদের কাছে নিজের শৈশব হারিয়েছে তাদের কাছে রৌদ্রের মাথা নত করতে হবে শুধুমাত্র মারিসার জন্য, অথচ যেন তাদের কাছে কোনোদিন মাথা নোয়াতে না হয়। তাই সমগ্র পদক্ষেপ জুড়ে রৌদ্র নিজেকে তৈরি করেছে একটু একটু করে। এক আলিশান দেওয়াল দিয়ে রৌদ্র নিজের দরটিকে আলাদা করে রেখেছিল, কিন্তু আজ কেবলমাত্র মারিসার জন্যই রৌদ্রের মতো মানুষ এক আবিষ্ট ধূম্রজালকে এক পাশে রেখে এক বাক্যে সায় দিয়ে গেল এক অসহ্য অপ্রীতিকর প্রস্তাবে। কিছুক্ষণের মধ্যেই রুদ্র মারিসার বাবাকে বেশ ভালোভাবে হাত করে নেয়। উনি বলেন, বিয়ে আমি মেনে নিয়েছি রিশার মুখ চেয়ে প্রথমেই, তবে তোমাকে দেখার আশায় এখানে আসা। আর আমার সত্যি তোমাকে ভালো লেগেছে। বর্ষার মতো জীবন রিসা পাক সেটা কোনো বাবাই চাইবে না। তুমি শুধু ওকে ভালো রেখো। এখন কি করছো তুমি? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হোক ইউকে থেকে, আমি অ্যান অফিশিয়াল আর্কিটেক্ট নাও। আমি আসছি, একটু ওয়েট করুন। রুদ্র উপরে চলে যায়। মারিসা বলে, খুব বেশি দরকার ছিল মা ওর পরিবারের কথাটা ওঠানোর। এমনটা তো না যে তোমরা জানো না, আমি তো সবটাই বলেছি। যাদের সাথে সম্পর্ক নেই আমার জন্য মাথা নিচু করতে হবে ওকে তাদের কাছে। এখানে যা দেখছো সবকিছু ওর নিজের। ও টপ স্টুডেন্ট বাবা, ইউকের। আমি এইসব কিছুই জানতাম না। আর ও অফিসিয়াল আর্কিটেক্ট সেটা আমি নিজেই মাত্র জানলাম। যদি আমি ওর ব্যাপারে না জেনে ওকে মেনে নিতে পারি তাহলে ওর পরিবার দিয়ে কি করব আমি, যারা থেকেও কোনোদিন ওর খোঁজ নেয়নি। এত খোঁজ খবর ঈশানের বেলা নিলেও তো পারতে মা। রুদ্র এসেই টেবিলে এফিডেভিটের কাগজ আর নিজের পাসপোর্ট কপি রাখে। এখানে সব আছে, আর কি চান আপনারা? যে রুদ্র 10 কথার উত্তর একটা উত্তর দেওয়ার প্রয়োজন অনুভব করে না, তাকে এভাবে ব্যাখ্যা করতে দেখে মারিসার প্রচণ্ড হীনমন্যতা লাগতে থাকে। মারিসার বাবাও এবার বলে, গার্ডিয়ান হিসেবে আমার সাইন যথেষ্ট বাবা, আর কাউকে দরকার নেই। তবুও আমি ওনার কথা রাখবো, অবশ্যই রাখবো। রেস্ট করুন। বিভাবরী বেগমের দিকে তাকিয়ে বলে রুদ্র, আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। মাসিয়া নিজের ঘরের দিকে ছুটে গেল। বর্ষা সেদিকে যায়। পরিবেশটা কেমন গম্ভীর হয়ে ওঠে। বর্ষা বলে, তুই কোথায় ঘুমাবি? কেন? এখানেই তোমার সাথে। পাগল হয়েছিস? এখানে ঘুমালে রৌদ্র এতক্ষণ যা করেছে তাসের ঘরের মতো সব ভেঙে পড়বে। মা ভাববে সব ফেক। অনেক কাহিনী হয়েছে বোন আমার, যা। মাসা আর কথা না বাড়িয়ে টিপটিপ পায়ে বেরিয়ে আসতেই রুদ্রকে কিচেনে দেখে কপাল কুঁচকে এগিয়ে যায়। তুমি কি করছো এখানে? কফি? আমাকে বলতে। নো নিড, তুমি ওনাদের সাথে থাকো। তুমি যাও, আমি বানিয়ে নিয়ে আসছি। দরকার নেই। মাসা রুদ্রের পাশ ঘেঁষে কফি মেকারের সামনে দাঁড়িয়ে ওর সামনাসামনি হয়ে বলে, তুমি যাও, আমি আসছি। রুদ্র প্রতিক্রিয়াহীন মুখে চলে যায়। পুরো বাড়ি এখন নিস্তব্ধ। মারিসা গরম কফি হাতে তুলে রুদ্রের ঘরে ঢুকে চারপাশে কাউকে ঠাউর করতে না পারলে ঠিক তার ঘর দিয়েই ওপর পাশে সেই ঘরটাই প্রবেশ দরজার দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে সে কখনোই প্রবেশের সুযোগ করে উঠতে পারেনি। ধীর গতিতে সেই ঘরের দিকে মারিসা এগিয়ে যেতে থাকে। দরজার সামনে আসতেই আংশিকভাবে রুদ্র বেরিয়ে আসে। মারিসার পিলে চমকে ওঠে। আর দুহাত কেঁপে ওঠাতে গরম কফি বেশ কিছুটা আন্দোলিত হয়ে তার উদরের সাথে ধাক্কা খায়। গরম তরলের স্পর্শে মারিসা ব্যথিত শব্দ করে ওঠে। রুদ্র দ্রুত গতিতে হাত থেকে কফির কালো গ্লাসটা নিয়ে রেখে ওকে নিয়ে ওয়াশরুমের দিকে যায়, আর কাপড়ের উপর থেকে সেখানে হাত দিয়ে ঠান্ডা পানি দিতে থাকে মরিয়া হয়ে। ওকে এভাবে দেখে মারিসা বলে, ঠিক আছে, বেশি লাগেনি রুদ্র। তোমার টি শার্টেও তো লেগেছে, তোমার গায়েও লেগেছে, সেখানে পানি দাও। কিন্তু রুদ্র সেদিকে ভ্রুক্ষেপ না করে বারবার মারিসার ব্যথাপ্রাপ্ত স্থানে একই রকম মরিয়া হয়ে পানি দিতে থাকে। ফলস্বরূপ মারিসা প্রায় আধো ভেজা হয়ে যায়। নভেম্বরের অন্তে আসন্ন শীতের আমেজ প্রতিভূত বেশি হচ্ছে কান্ট্রি সাইডে মূল শহরের তুলনায়। আর বাড়ির চারিপাশ ঘন ঝাঁকড়া পল্লব বিশিষ্ট হওয়াতে ইতিমধ্যেই বসন্তকালে শীত অনুভূত হচ্ছে এখানে। নিস্তব্ধ চারিদিকে। তখন থেকেই মারিসা বিছানাতেই দু হাঁটু তুলে তার উপর কোনোই রেখে
হাত দু গালে রেখে বসে আছে আদো ভেজা শরীর নিয়ে। আর রুদ্র দেওয়াল আলমারির নিকটে কাঁধ হেলান দিয়ে দাঁড়িয়ে এক হাত পকেটে রেখে আরেক হাতে কফি পান করতে করতে তাকিয়ে আছে ওর দিকে। আমি যাব আর আসবো, কেউ সন্দেহ করবে না? তোমার তাই মনে হয়? এমনিতেই তো এখন ঠান্ডা, তাহলে আমি কিভাবে ঘুমাবো? যাই। আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে, আর তোমাকে তাই করতে হবে। নিচে যাওয়া যাবে না। এখন তুমি নিচে গেলে সবাই সন্দেহ করবে, ভাববে 4 মাস একসাথে আছি আর একটা জামার জন্য তুমি নিচে গেলে। কেন, আমার ঘরে কি তোমার জামা নাই? আমি বলবো আছে, তাতে কি? আমার নিজের ঘর থেকে আমি জামা আনতে পারি না? অবশ্যই পারো। তখন তোমার মা বলবে, কেন তোরা না স্বামী স্ত্রী, তাহলে তোর স্বামীর ঘরে তোর কাপড় নাই? তুমি বলবে হ্যাঁ আছে। উনি বলবে চল তো গিয়ে দেখে আসি। আর এখানে এসে উনি দেখবেন আমার আর তোমার কাপড় চোপড়ের মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি তো সেটাই চাইছো, তাই না? তাহলে এখন কি করব? এই ঠান্ডায় ভিজে কাপড়ে ঘুমাবো? সেটা আমি কখন বললাম? এই কাপড়ে তো ঘুমানো যাবে না, আর তো কোনো কাপড়ও নেই। তাহলে এমনি ঘুমাও। আই উইল কভার ইয়োর হোল বডি উইথ মাইন। আর আমার শরীরের আড়ালে এমনিতেও তুমি ঠেকে যাবে, ঠান্ডাও লাগবে না। বিনা কোনো প্রতিক্রিয়ায় রৌদ্র কফি পান করতে করতে কথা বলে, কিন্তু মারিসার বুকের ভিতর টিপ টিপ করে উঠে ওর কথায়। চোখ বড় বড় করে সে তাকিয়ে থাকে আর পায়ের আঙ্গুলগুলো গুজিয়ে নেয়। এরপর বিড়বিড় করে বলে, কোন কথা থেকে কোথায় চলে যায়? বিন্দুমাত্র লজ্জা নেই এই লোকের? না নেই। ঘুমোবো আমি, আই এম সিরিয়াস। আমিও। মারিসা আর কিছু না বলে রৌদ্র তার আলমারি খুলে, যেখানে রৌদ্রের পরিচ্ছেদের সাথে বেশ কিছু নতুন মেলি পরিচ্ছদ স্থান পেয়েছে। তবে আলমারিটা দেওয়াল ঘেঁষে থাকায় আলমারির দরজা খোলাতে তা মারিসার দৃষ্টিগোচর হয় না। মেলি পরিচ্ছদ থাকা সত্ত্বেও রৌদ্র বলে, কি পরবে? শর্ট, টি শার্ট? না। এবার রৌদ্র ঠোঁট কামড়ে নির্বিকার মুখে ওর দিকে তাকায়, এক ভুর উঁচিয়ে। ওর মুখভঙ্গিমায় মারিসা বুঝতে পারে রুদ্রের মেজাজ বিগড়ে যাওয়ার পথে। রুদ্র আড়াআড়ি হাত বুকে গুজে বলে, আমার কেন মনে হচ্ছে প্রথম প্রস্তাবে তুমি রাজি? না, তেমনটা না। আর কিছু নেই। হুডি? হুম। শীতটা তো বেশি না, তোমার গরম লাগবে। না লাগবে না, আমি ঘুমোতে পারবো, মোটামুটি ঠান্ডা আছে। একটা সফেদ রঙের হুডি বের করতে মারিসা হুড়মুড়িয়ে ছুটে আসে আলমারির কাছে। ওকে আসতে দেখেই রুদ্র আলমারির দরজা বন্ধ করে। মারিসা কপাল কুঁচকে বলে, কি হলো? কিছু না। কি আছে ভেতরে? কাকে রেখেছো? কোনো মেয়েকে লুকিয়ে রেখেছো? এখন এত জেলাস? না হওয়ার কি আছে, তুমি হও না? ডেফিনেটলি। সেজন্যই তো তোমাকে আলমারির ভেতর ভরে রাখা উচিত। শুধু আমি দেখবো, আর কেউ না। নিলিপ্ত রৌদ্রের অকপট স্বীকারোক্তিতে মারিসার তাজ্জব বনে যায়। ওর হাত থেকে হুডিটা নিতে লাগলে রৌদ্র সেটা ধরে রাখে আর বলে, এটা ভারী অনেক। তাহলে যেটা ভারী সেটা দাও। ওয়েট। কিছু সময় বাদে একটা কালো রঙের হুডি বের করে দেয় ওকে পরার জন্য। মারিসা সেটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে রৌদ্রের দিকে তাকিয়ে। রৌদ্র বলে, হোয়াট? চেঞ্জ করব। করো। তুমি এখানে থাকলে কিভাবে? সো হোয়াট? এমনিতে এমন কোনো জায়গা বাদ থাকবে না তোমার যেখানে আমার চোখ আর ঠোঁটের ছোঁয়া পড়বে না। থাক, আমি ওয়াশরুমে গিয়ে ডু ইট দেয়ার। আদেশের সুরে কথাটা বলতেই মারিসার শুষ্ক ঢোক গেলে আর তার স্নায়বিক আন্দোলন শুরু করে। উৎকণ্ঠিত মুখে রৌদ্রের সামনে দাঁড়িয়ে মারিসা বুঝতে পারছে না কি করবে। তবে ক্ষণিকেই ওর চিন্তা কমিয়ে রৌদ্র পাশের ঘরে চলে যায়। মারিসা এক স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। পাশের ঘরটির দরজার কাছাকাছি দাঁড়িয়ে জানালার বাইরে দৃষ্টি নিবদ্ধ করে আছে রৌদ্র। চারিপাশের গাছগাছালিতে মৃদু ঠান্ডা প্রবণ প্রবাহিত হচ্ছে। তার সাথে তাল মিলিয়ে উঠছে বারান্দার কাছের তৈরি টানা দরজার সামনে সফেদ পদ্মা জোড়া। রুদ্র পকেটে হাত রেখে আর চোখে উঠতে থাকা পদ্মার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে ন্যানো সেকেন্ডে আবারও সেই দিকে তাকায়। উড়ন্ত পদ্মার অন্তরালে এক অপ্রত্যাশিত প্রতিবিম্ব ধরা দিয়েছে বারান্দার স্বচ্ছ কাছের দরজায়, যা দৃষ্টিগোচর হওয়া মাত্রই রুদ্রের কপালের ভাঁজ শিথিল হয়। বারান্দার বিপরীতে বিছানার কাছে এলো চুলে দাঁড়িয়ে মারিসা একবার সম্মুখ আবার উল্টো দিকে ঘুরে ঘুরে তার পরিচ্ছদ পরিবর্তনের ব্যস্ত। স্বচ্ছ কাছের দর্পণে পদ্মা উঠতেই তার সেই প্রতিবিম্ব ধরা দিচ্ছে, আবার পদ্মা নামতেই তা বিলীন হয়ে যাচ্ছে। রুদ্র তার নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকেই আনমনে শুষ্ক ঢোক গেলে এক অস্পষ্ট আওয়াজ বের হয়ে আসে রুদ্রের হালকা গোলাপি অধর যুগল ভেদ করে।
ধুতি সালোয়ারের উপর ওভারসাইজ হুডিটা হাঁটু অবধি স্থান করে নিয়েছে। কেবলই পরিবর্তন শেষ করি মার্শা হাতা ঠিক করতে লাগলে কেউ নিঃশব্দে পৃষ্ঠদেশের পেছনে এসে দাঁড়িয়ে মার্শার হুডির ভেতরে জমে থাকা সম্মিশ্রণ চুলগুলো সহজে বের করে। আচমকা স্পর্শে মার্শা কিছুটা থমকে যায় আর বলে, কি করে বুঝলে আমার চেঞ্জ? কথা চলাকালীনই রৌদ্র পিছনে দাঁড়িয়ে এক হাত চুলে ধরে রেখে মার্শার ঘাড়ে তার অধর ছুঁয়ে দেয়। অতর্কিত স্পর্শে মার্শা কিছুটা ক্লেশ অনুভব করে কপাল কুঁচকে সজোরে চোখ বন্ধ করে দু হাতে হুডি চেপে ধরে। খানিক বাদে রৌদ্র মুখ সরিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে বলে, ওয়াচ ইওর মুভমেন্ট সরে। কি করলাম আবার? ঘুমাও এখন। কোথায় যাচ্ছ? পাশের ঘরে? শাওয়ার নেব। এত রাতে? তখন কফি পড়েছিল গায়ে। ও, সে তো তখনই বলেছিলাম পানি দিতে। রৌদ্র কোনো উত্তর না করে চলে যায়। সেদিকে খুব বেশি ভ্রুক্ষেপ না করে মার্শা তার পরিহিত হুডিটা দেখতে থাকে আর খুব করে রৌদ্রের পুরো হুডির ঘ্রাণ নিতে থাকে আর আলতো করে মুচকি হাসে। বেশ খানিকক্ষণ বাদে তোয়ালি দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ঢুলে টি শার্ট আর হাফ কোয়ার্টার পরে বেরিয়ে আসে রৌদ্র। ভেজা ঘন চুলগুলো চোখ অবধি পড়ে আছে। এক দৃষ্টিতে ঘাড় কিছুটা বাঁকিয়ে সে তাকিয়ে থাকে তার বিছানাতে তার পোশাক পরিহিত এক সুচি তৃপ্তিদায়ক অমায়িক মুখশ্রীর দিকে। দুদিনের অক্লান্ত ধকল কাটিয়ে সে গভীর ঘুমে আচ্ছন্ন। রুদ্র তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ওর কাছে গিয়ে মেঝেতে এক হাঁটু গিয়ে বসে আরেক হাঁটুর ওপর হাত রেখে ওকে দেখতে থাকে। তার বলিষ্ঠ হাতটা বাড়িয়ে অস্পষ্ট দাগ করা গাল থেকে চুল সরিয়ে রুদ্র মার্শার মৃদু বাদামি রঙের অধরের দিকে তাকিয়ে থাকে আর এক গভীর গলায় বলে, আর কোনো সো কল্ড বাধা নাই। এবার তুমি নির্দ্বিধায় আমার কাছে আসবে। ফোর্স তো চাইলেই করা যায়, কিন্তু তুমি আমার কাছে নেই যে ইচ্ছায় আসবে। বলে রুদ্র আবারও মার্শের তুলার নাই গালে হাত বোলাতে আর অস্পষ্ট দাগটার দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে থাকে। রুদ্র মৃদু উঁচু হয়ে ওর গালে চুমু খায়। একবার দুবার কয়েকবার হঠাৎ রুদ্র মরিয়া হয়ে যায়। সেই দাগে চুমুতে ভরিয়ে দিতে লাগে আর উঠে সেই বিছানাতে ওর পাশে বসে। রুদ্র ঠোঁটের জোয়ালো স্পর্শ আর ভেজা চুলের পানিতে সিক্ত হয়ে ওঠে মার্শার গাল গলা। পরিশ্রান্ত হয়ে ঘুমে বিভোর মার্শা স্পর্শ অনুভব করে কিছুটা নড়েচড়ে ঘুমায়, কিন্তু রুদ্র থামে না। বাকি পড়ে থাকা কপালটিও বাদ যায় না তার অধর স্পর্শ থেকে। ঘুমের মধ্যে মার্শার দেহ শিহরিত হয়ে ওঠে আর ঘুমের ঘরে মার্শা মৃদু জোরে শ্বাস নিতে থাকে, যেটা দৃষ্টিগোচর হতেই রুদ্র থেমে যায়। এবার রুদ্রের অধরে জোরালো স্পর্শে এবার মার্শার দুগালে লাল আভা বিদ্যমান। আগের অস্পষ্ট দাগটি এবার চোখে পড়ে না রুদ্রের। রুদ্র তার তীক্ষ্ণ দৃষ্টিতে রক্তশূন্য মুখ করে বলে, শুধু তোমার মা বলে। বেলা করে মার্শার ঘুম ভাঙে বর্ষা ডাকে। চোখ কষলে ঘুম থেকে উঠে বসেই সে চারিপাশে রুদ্রকে খুঁজতে থাকে। বর্ষা বলে, ও তো চলে গেছে ভার্সিটিতে কিছুক্ষণ আগেই। সিঁড়ি দিয়ে নামতে দেখা হয়েছিল, যেতে যেতে বলে গেছে নিচে একজন ভদ্রমহিলা এসেছে, তাই তোকে ডাকতে এলাম। মহিলা? দরজার সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে জবাব করে সে। দরজায় হাত দিতেই দেখে তা বন্ধ। ও বলে, এই ঘরে কি আছে রে? জানি না তো, এই ঘরেই তো আসা হয় না, তবে প্রায় রুদ্রকে সেখান থেকে বের হতে দেখি। ওহ আচ্ছা, চল নিচে, তার আগে এই হুন্ডি পাল্টে আয়। বর্ষা পুরো উঁচিয়ে হেসে বলে, আর মার্শার এতক্ষণে খেয়াল হয় নিজের দিকে। নিচে আসতেই এক পরিচিত মুখে দেখা মেলে। মার্শা কপাল কুঁচকে আশ্চর্য হয়ে বলে, আপনি? বেশ কিছু সময় বাদে নিজের পরিচয় দিয়ে উনি বলে যাচ্ছে, আর মারিশা বর্ষা আর ওদের মা ওনার কথা শুনেই যাচ্ছে সেদিনের সেই রাতের ঘটনা। এতে করে বিভাবরী বেগমের বোধগম্য হয়েই যায় যে রুদ্র আর মারিশার মধ্যে বেশ জম্পেশ একটা সম্পর্ক আছে। বিয়ের পর থেকেই যেহেতু ট্যুরে গিয়েও ওরা এক বাড়িতে একসাথে থেকেছে, উনি তো আবার ওর মায়ের সামনে বলে বসেন, আমি তো তখনই বলেছিলাম একটা বাচ্চা নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। আজকালকার ছেলে মেয়ে কে শোনে কার কথা? কিন্তু আপনি এখানে কেন সেটা তো বললেন না। তোমার বরটা সত্যিই ভালো, অনেক ভালো। তোমরা সেদিন যাবার পরও বিকেলে আবার এসেছিল আমাকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস আর টাকা দিতে, কারণ আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম কি না। কিন্তু বাবা, আমি তো সেগুলো নিতে পারি না। তোমরা তো আমার ছেলে মেয়ের মতোই। কিন্তু তার একটাই কথা,
সে কারো কাছে ঋণী হয়ে থাকতে চায় না। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, আমার ছেলেটা তো খুব বেশি আসে না, নিজের চলার জন্য আমার একটা কাজ পেলেই হবে। ও কিছু সময় ভেবে বলে, তোমাদের এই বাড়ি দেখাশোনার জন্য নাকি কাউকে দরকার, আমি চাইলে সেটা করতে পারি। আমিও রাজি হলাম, কারণ আমার তো তোমাদের দুজনকেই বেশ ভালো লাগে। কিন্তু ও বলল এখন না, যখন ও বলবে তখন। 2 দিন আগেই ও আমার সাথে যোগাযোগ করে এখানে আসার জন্য, তাই আজ এলাম। তুমি এসব জানতে না? না। অস্পষ্ট স্বরে মারিসা বলে। এদিকে উনি বিভাবরী বেগমকে নানা কথা বলতে থাকে রুদ্র আর মারিসার ব্যাপারে। মারিসা উদ্গ্রীব হয়ে ভাবে, তার মানে ফেরার দিন সেই বৃষ্টির রাতে এত দেরি করে ও বাংলোতে ফিরেছিল এজন্যই। রুদ্র আসলে করতে চাইছেটা কি? লাইব্রেরির পাশ দিয়ে হেঁটে যেতেই মৈথিলীর দৃষ্টিকারে এক সুদর্শনকে, যে বই বোঝাইকৃত লাইব্রেরির কর্নারে দাঁড়িয়ে কারোর সাথে একটা কথা বলছে। পছন্দের মানুষটির সাথে কথা বলার এটা কি সুবর্ণ সুযোগ ভেবে সে সাহস নিয়ে সেদিকে যায়। রুদ্র ফোনে প্রিন্সকে কিছু একটা দেখাচ্ছিল। মৈথিলী গিয়ে প্রিন্সের পেছনে দাঁড়াতে ফোনের স্ক্রিনটা সাবলীলভাবে বন্ধ করে দেয় সে। ও দাঁড়াতে রুদ্র আর প্রিন্স কপাল কুঁচকে একসাথে আর চোখে এক পলক তাকায়, এরপর আবার নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়ে। কিছু সময় পর প্রিন্স কপাল কুঁচকে মৈথিলীকে দৃষ্টিগোচর করে চলে যায়। আর মৈথিলী সেখানে দাঁড়িয়ে আশেপাশে বই খোঁজার কোনো বাহানা করছিল। প্রিন্স যেতেই ও ঘুরে দেখে রুদ্র নেই। চমকিত হয়ে খুঁজতেই আবারও তাকে পেয়ে যায় সামনের বুকশেলফ হেলানরত অবস্থায়, যে কিনা এক হাত পকেটে রেখে আরেক হাতে বই পড়ছে। মৈথিলী মুচকি এসে জোরে শ্বাস নিয়ে এগিয়ে গিয়ে বলে, হাই, আমি মৈথিলী। তুমি রুদ্র তাই না? আমাদের ডিপার্টমেন্টের টপ। কি বই পড়ছো? এটা কি আমাদের কোনো বই? ইম্পর্টেন্ট কিছু? ওর কথায় রুদ্র বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বইয়ের দিকেই তাকিয়ে থাকে। এমন মনে হচ্ছিল মৈথিলীর কোনো অস্তিত্বই নেই। মৈথিলী তার হাসিমুখ কিছুটা মলিন করে বলে, মারিসা আজ আসেনি। নামটা শুনে রুদ্র দৃষ্টি বই থেকে কিছুটা সরে, তবে সে চোখ তুলে না চেয়েই পরক্ষণে নিজের পড়ায় নিমগ্ন হয়। ব্যাপারটা বেশ ভালোভাবে মৈথিলীর দৃষ্টিগোচর হয়। এই বাগানে এই দশা কি তোর জন্যই? মানে কাল আসতেই দেখলাম সে তো বেশ ভালোভাবেই রিসার ব্যাপারে রিসার্চ করেছে বলে মনে হচ্ছে। এমন কিছুই না, বাগান ছোট হলে কি হবে, এখানে এমন গাছ আগে থেকেই। আর কাল যে এসে দেখলাম নতুন করে চারা লাগানো হচ্ছে, আবার ছোট ট্রি হাউস বানানো হলো কাঠবিড়ালির জন্য। বাবা, আচ্ছা ওর কি তোকে বাহিরে নিয়ে চলে যাবার প্ল্যান আছে? জানি না বর্ষাপি। বলতেই মারিসার শুভ্র বাদামি রাঙ্গা ঘাড়ের লাল আভা হয়ে থাকা স্থানে বর্ষা জুড়ে তর্জনী আঙ্গুল চাপে। মারিসা ব্যথিত শব্দ করতেই সে বলে, এটা কি করে হয়েছে সেটা নিশ্চয়ই জানিস। মারিসা সেখানে হাত রেখে তাকিয়ে থাকে বর্ষার দিকে আর ইতস্তত হয়ে বলে, না মানে হয়েছে, থাক, আর লজ্জা পেতে হবে না। তুমি না বর্ষাবিন, লজ্জা দিয়ে বলছো লজ্জা পেতে হবে না। বলেই ওরা হাসতে থাকে। কেটে যায় আরো 4 দিন। আজ ওরা চলে যাচ্ছে। মারিসা যেন বর্ষাকে ছাড়তে চাইছে না, আর না তো বর্ষা। বর্ষা বলে, ইস, আর কয়টা দিন বাদই তোর জন্মদিন, এবারও একসাথে থাকা হলো না। তবে ভ্যাকেশনে ফিরে যাস রৌদ্রকে নিয়ে। ওদের বাবা বিষণ্ণ মনে হয়তো রৌদ্রকে কিছু বলে, যেটা দূরে দাঁড়িয়ে থাকা বর্ষা লক্ষ্য করলেও শুনতে পায় না। রৌদ্র নির্বিকার হয়ে দাঁড়িয়ে শুধু শুনেই যাচ্ছে। তার মুখভঙ্গিমায় না তো আছে তার মধ্যে কোনো সহানুভূতির ছটা, আর না তো করুণা। শুধু মনে হচ্ছে সে শুনছে। ওরা এগিয়ে গেল। রৌদ্র বলে, সাবধানে যাবেন, মারিসাকে নিয়ে চিন্তা না করলেও হবে, আমি আছি ওর সাথে। একটু থেমে বিভাবরী বেগমের দিকে তাকিয়ে রৌদ্র বলে, আর আপনি যেটা বলেছেন আমি সেটাও করব। ব্যানার্জি ওনাদের এগিয়ে দিয়ে আয়। উনি কিছু না বলে শুধু মারিসার মাথাতে হাত বুলিয়ে দেয়। রৌদ্র ওনাকে মারিসার দিকে এগিয়ে যেতে দেখে তার হাত সজোরে মুঠ করে, আর হাত বুলাতে দেখে পরক্ষণে সেটা হালকা করে। মারিসা ঠাই দাঁড়িয়ে থাকে। রৌদ্র ওর হাত ধরে ফিরে যেতে নিলে মারিসার দৃষ্টি কাড়ে অদূরে আরো কিছু মানুষের দিকে, যাদের অবস্থা দেখে মনে হচ্ছে তারা এই জায়গা থেকে চিরকালের মতো প্রস্থান নিচ্ছে। মারিসা তাদেরকে চিনতে পেরে বলে, আরে ওনাদের তো আমি চিনি, ওই যে দেখো, এরা তো তারাই যারা রাস্তায় আমায় বিরক্ত করেছিল। আর ওই মহিলাও আছে যে আমাদের বাড়ি এসেছিল। দেখে মনে হচ্ছে ওনারা চলে যাচ্ছে এখান থেকে।
তাতে আমাদের কি? ভেতরে চলো। তাচ্ছিলের স্বরে বলে রুদ্র। মারিশা পৃষ্ঠদের জড়িয়ে বাহুতে হাত রেখে ওকে নিয়ে ভেতরে যেতে যেতে ঠোঁট কোণে এক বিকৃত হাসি হাসে। এক সপ্তাহ পর আজ 1 ডিসেম্বর। নাতিশীতোষ্ণ হাওয়া ফুরিয়ে শীতের মৃদু আমেজ বিরাজ করছে চারিদিকে। ক্লাস ব্রেক হতেই নিনিতা মারিশাকে টেনে নিয়ে যায় আজ পুরো দিন মারিশার সাথে ঘুরবে বলে। কারণ তার ভাষ্যমতে আজকের দিনে পুরো অধিকার মারিশার। তবে এমনিতেই কয়েকদিন ক্লাস মিস হওয়ায় মারিশা দুপুর অবধি ঘুরে ফেরত আসে ওকে বিদায় জানিয়ে। রুদ্র কোথায় তার জানা নেই। ক্লাবের উদ্দেশ্যে মারিশা যেতে লাগলে সীমান্তকে আসতে দেখে ওর দিকে আর মুহূর্তেই তার ভঙ্গিমা পরিবর্তন হয়। ও বিপরীত দিক থেকে পাশ কাটিয়ে যেতে নিলে সীমান্ত বলে, ওয়েট মারিশা, একটু শোনো। সরি সেদিনের জন্য। তুমি এখনো রেগে আছো? সরুন, যেতে দিন। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলবো। লাস্ট টাইম প্লিজ শোনো, প্লিজ। তাড়াতাড়ি বলুন। থ্যাঙ্কস বলে সীমান্ত বলতে শুরু করে। মারিশা কথা শুনে বলে, অসম্ভব। প্লিজ মারিশা, লাস্ট টাইম। আমি কখনোই কাউকে এভাবে বলিনি। তো আমি কি করব? আমি তো সরি বলেছি, তাই না? প্লিজ, একটা হাম্বল রিকোয়েস্ট। দেখছি, তবে আমি শিওর না। এতেই হবে, আমি ওয়েট করব। সীমান্ত খুশি হয়ে বিদায় নিয়ে চলে যায়। কথা বলে ওকে বিদায় জানাতেই দূর থেকে রৌদ্রকে স্পষ্ট ওর দিকে তাকিয়ে থাকতে দেখে মারিশা। ওই চোখের চাহনি তার বড্ড চেনা। রৌদ্রের বিগত রুদ্রমূর্তি রূপে চোখ ভেসে উঠতে আজ তার সাথে কি হবে সেটা ভাবার মতো শক্তিও সে পাচ্ছিল না। ইচ্ছে হচ্ছিল অনেক দূরে পালিয়ে যায়। এসব ভাবতে ভাবতে সে দেখে রুদ্র নেই, চলে গেছে। মাসে কিছুটা ভয় পেয়ে বাবারই ক্লাবের উদ্দেশ্যে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা পড়তে যাচ্ছে। নীলে নীলে চারিদিকে এক নীলাভ আভা ছড়িয়ে অন্ধকার ঘনিয়ে আসছে। এককাল সন্ধ্যা ধেয়ে আসছে মারিশার দিকে। আগে থেকেই মারিশাকে বাস্কেটবল প্লে গ্রাউন্ডের দিকে যাবার জন্য নির্দেশনা দেওয়া থাকায় ও সেদিকে ধীর গতিতে পা বাড়ায়। সেখানে যেতে চোখে পড়ে এক মনোরম দৃশ্য। চারিদিকে অন্ধকার ছেয়ে এসেছে, তবে এখানে চারিদিক আলোকিত। এক ঝাঁকড়া মিশ্রিত তাজা ফুলের গুচ্ছ সেখানে রাখা। বেশ অমায়িক সৌন্দর্যে সাজানো হয়েছে গ্রাউন্ডের একটি পাশে রাখা আছে একটি মাঝারি আকারের হৃদয় আকৃতির চকলেট কেক। মারিশা সেখানে এসে দাঁড়াতেই এক এক করে চারপাশের 4টি ল্যাম্পপোস্ট জ্বেলে ওঠে। আর সীমান্ত হাসি মুখে সামনে এসে দাঁড়াতেই রাতের আলোতে যেন ওর আঁখি যুগল চকচক করছিল। এরই মধ্যে মারিশার ফোনে রৌদ্রের কল আসলো। মারিশা কেঁপে ওঠে। পুরো সময় সেটা বেজে একসময় কেটে যায়। সেখানে ফোনে কথা বলতে বলতে নিনিতা আসে আর বলতে, কিরে, ফোন করে এখানে আসতে বলে উধাও হয়ে গেছিস? রৌদ্র তখন থেকে ফোন করছে, তুই এখানে কি? বলতে সাজানো গোছানো গ্রাউন্ডের দিকে চোখ পড়তেই থমকে যায় নিনিতা। ও স্তম্ভিত হয়ে বলে, তুই এখানে? আর কে আছে? সীমান্ত আর কেক, ফুল। অস্পষ্ট স্বরে স্তম্ভিত নিনিতা যা দেখছে তা ও কথার জবাব করতে থাকে সীমান্তের দিকে তাকিয়ে। রুদ্র ফোন কাটে। সীমান্ত কিছু বলার আগে অশ্রু ভর্তি আঁখিতে তাকিয়ে নিনিতা বলে, আমাকে সেলিব্রেট করার জন্য ডেকেছিস? না, আমাকে নিয়ে জোকস না করলেও পারতেন সীমান্ত। রৌদ্র তোর জন্য গাড়িতে ওয়েট করছে। নিস্তেজ গলায় কথাটি বলে নিনিতা সেখান থেকে চলে যেতে থাকে। ওরা দুজন একসঙ্গে ডেকে ওঠে। সীমান্ত বলে, তুমি আর রুদ্র এক বাড়িতে থাকো একসাথে? আপনি আবারও সব শেষ করে দিলেন, সব ঘেটে দিলেন আপনি। এক হাত কপালে রেখে রকচটা গলায় কথাটি বলে মারিশা ছুটে যায়। আর সীমান্ত ছোটে নিনিতার পিছনে। বাড়িতে পা রাখতেই দৃষ্টি কাড়ে ঝলমলিয়ে উঠছে পুরো বাড়ি। মারিশা ঢুকলে দরজার সামনে আসতে চোখে পড়ে পুরো বাড়ি তার জন্মতিথির সাজে সেজে উঠেছে। সোফার টি টেবিলের উপর যথেষ্ট বড় আকৃতির একটি ভ্যানিলা কেক রাখা আছে। তার সামনে যে দাঁড়িয়ে আছে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস মারিয়া হারিয়েছে। তার চোখ নিবদ্ধ হয় দাঁড়িয়ে থাকা মানুষটির হাতে ধরে রাখা কাঁচের গ্লাসটির উপর। মারিশা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বা হাতে থাকা সরু কাঁচের গ্লাসটি সে হাতের চাপে ভেঙে ফেলে। গ্লাসের টুকরোগুলো হাত থেকে গড়িয়ে পড়ে টাটকা রক্ত তরল। দু চোখ বড় বড় করে অস্পষ্ট শব্দ বেরিয়ে আসে মারিশার মুখ থেকে। রুদ্র নাম বলে মারিশা ওর দিকে দৃষ্টি দিতেই দৃষ্টিগোচর হয় এক হিংসাত্মক রাগ। মারিশার সাহস নিয়ে এগিয়ে আসতে নিলেই রুদ্র কর্কশ কণ্ঠে বলে, স্টে দেয়ার, এক পাও এগোবে না। মারিশা থেমে যায় আর রুদ্রের হাতের তালু পেয়ে রক্ত গড়িয়ে পড়ে। রুদ্র কর্কশ কণ্ঠে বলে, কি বলেছে ও তোমাকে? কিছু না।
নাসূচক মাথা নেড়ে কোনো মতে মার্শা জবাব করতেই রুদ্র আশঙ্কিকভাবে পাশ থেকে আরেকটা গ্লাস কিচেন কাউন্টারের দিকে ছুরি চেঁচিয়ে বলে ওঠে, মিথ্যে বলবে না মারিসা। ঠান্ডা স্বভাবে রুদ্রের আক্রমণাত্মক রূপে হতবিহ্বল মার্শা থরথর করে কাঁপতে থাকে, আর আনমনে তার কি অশ্রুর ভারে লাল হয়ে ওঠে। রুদ্র হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে নিলে মার্শা সাহস করে ওর বাহু এক হাতে ছুঁয়ে বলে, আমার কথাটা শোনো। রুদ্র হাত ঝটকা দিতেই মার্শার ছিটকে কিছুটা সরে যায়। হুড়মুড় করে একরাশ পরিমাণ রাগ নিয়ে রুদ্র বেরিয়ে যায়। মার্শা তার কান্না জড়িত কণ্ঠে বাইরে এসে বলে, রুদ্র। পেছন ফিরে তাকাতেই মার্শার দৃষ্টিকারে বাগানের ছোট জায়গাটি পুরো আলোয় আলোকিত। এগিয়ে যেতেই দেখা মেলে কি অনবদ্য দৃষ্টিতে রুদ্র জায়গাটিকে রূপ দিয়েছে শুধু মার্শার জন্য, যেখানে নব সদস্য জোড়া আপন মনে খেলছে। যেখানে দাঁড়িয়ে উপরে তাকাতেই চোখ পড়ে টেরেসে। দৌড়ে উপরে যেতেই মার্শা দেখে টেরাসও বাদ যায়নি আজকের সাজসজ্জা থেকে। পুরো বাড়ি ঝলমল করছে রুদ্রের নিজের হাতের ছোঁয়াতে। এত ব্যয়বহুল আয়োজন কেবল মার্শার জন্য, আর যেটা সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই অনবদ্য সৃষ্টি কারিগর, যাকে মার্শা আবার কষ্ট দিয়েছে ভেবে মার্শা প্রচণ্ড ভেঙে পড়ে আর বলে, আমি নিজের হাতে সব শেষ করে দিলাম। নিনিতার পেছনে ব্যর্থ ছুটে সীমান্ত হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ে ভার্সিটিতে। চারপাশ নিস্তব্ধ নীরব, সময়ের সাথে মিলিয়ে যেন নিনিতাও উধাও হয়ে গেছে। সীমান্তকে খুঁজতে লাগলো আবারও। ওকে ছুটে যেতে দেখতে পেয়ে সেদিকে যেতে নিলে অন্ধকারে পাশ থেকে কেউ সজোরে আঘাত করে সীমান্তকে। আশঙ্কিক আক্রমণে সীমান্ত মাটিতে লুটিয়ে পড়ে। সীমান্তকে পাল্টা আক্রমণের সুযোগ না দিয়ে সে এবার ওর মুখে এসেই ওর উপর আঘাত আনে।